নমস্কার, আমি অনির্বাণ। অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সরল সুদ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আলোচনা করব এবং তার সাথে কিছু অঙ্ক প্র্যাকটিসও করব। সরল সুদ, এই সরল সুদ প্রথমত কি? সুদ কথাটা আগে আমাদের বুঝতে হবে। সুদ হচ্ছে যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কাছ থেকে কিছু টাকা নেবে, তখন ধরলাম 100 টাকা নিল এই ব্যক্তির কাছ থেকে নির্দিষ্ট সময়ের জন্য। একটা এ ব্যক্তি বি ব্যক্তির থেকে কিছু নির্দিষ্ট সময়ের জন্য 100 টাকা নিল। সেই নির্দিষ্ট সময় পরে 100 টাকা তো ফিরিয়ে দেবেই, এবং এই যে সময়টা ধরে 100 টাকাটা নিজের কাছে রেখেছিল তার জন্য কিছুটা বাড়তি টাকা বি ব্যক্তিকে ফিরিয়ে দেবে। তাহলে যেটা নিয়েছিল যে 100 টাকাটা, সেটা তো ফিরিয়ে দেবেই, সেটা ফিরিয়ে দেওয়ার সাথে সাথে কিছুটা বাড়তি টাকাও ফিরিয়ে দিতে হবে। ঠিক যেমন আমরা যখন কারো কাজ করে দেই তখন, এবং কাজ করার শেষে আমরা নিজে তো অক্ষত অবস্থায় ফিরে আসি, সেই সাথে আমরা কিছুটা টাকা নিয়ে আসি। ঠিক তেমনই এই বি ব্যক্তির টাকা এ ব্যক্তির কাছে গেল, এবং সেই টাকাটাই যেন কিছুটা কাজ করলো, এবং টাকাটা যখন ফিরে গেল সেই ফিরে যাওয়ার সঙ্গে কিছুটা বাড়তি টাকাও নিয়ে গেল। ওই টাকাটার মজুরি হিসেবে আরও কিছু বাড়তি টাকা চলে গেল। আমরা এইভাবে এটাকে সহজে মনে রাখতে পারি যে বি ব্যক্তির কাছ থেকে এ ব্যক্তি যে টাকাটা নিয়েছিল সেই টাকাটা এ ব্যক্তির কাছে মজুরি খেটে ফিরে যাওয়ার সময় কিছুটা মজুরি নিয়ে গেল। এইভাবে আমরা সহজে বুঝে নিতে পারি যে সুদ জিনিসটা কি। এবার সরল সুদের পদ্ধতিগুলো আমরা আলোচনা করব। সুদ জিনিসটা কি আমরা বুঝলাম, এখন সরল সুদ কিভাবে নির্ণয় করব। সরল সুদ নির্ণয় করতে গেলে আমাদেরকে যে জিনিসগুলো, যে টার্মগুলো জানতে হবে, সেই টার্মগুলো হলো প্রথমত প্রিন্সিপাল, যেটাকে পি দিয়ে ডিনোট করা হয়, বাংলাতে বলি মূলধন। তারপরে আসছে রেট অফ ইন্টারেস্ট, যেটাকে আর দিয়ে ডিনোট করা হয়, বাংলাতে বলি আমরা হার বা সুদের হার। নেক্সট আসছে সুদ অর্থাৎ ইন্টারেস্ট, আই বা বাংলাতে সুদ। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এটাকে এসআই বলি, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এটাকে সিআই বলি। এরপরে আসে অ্যামাউন্ট, যেটাকে এ দিয়ে ডিনোট করা হয় অনেক সময়। অ্যামাউন্ট হলো সুদ আসল, অর্থাৎ সুদ প্লাস আসল। এখানে একটা জিনিস বাদ গিয়েছে, সেটা হলো টাইম, অর্থাৎ সময়। এটাকে টি দিয়ে ডিনোট করা হয়। টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সময় যত বাড়বে তখন সুদটাও সেই সাথে সাথে বেড়ে যাবে। এইগুলোকে দিয়ে আমরা সুদ কিভাবে তাহলে নির্ণয় করব। কোন জিনিসটা কি সেটা আমরা জানলাম, যে প্রিন্সিপাল হলো মূলধন, রেট অফ ইন্টারেস্ট আর, ইন্টারেস্ট যেটা হচ্ছে সেটা আই, অ্যামাউন্ট এ, এবং টাইম বা সময় টি। তো যখন আমরা ধরে নেব এই ধরনের, যখন সুদ কষার অঙ্ক করব আমরা সবসময় রেট অফ ইন্টারেস্ট সেটা আর% দেওয়া থাকলে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজে দেওয়া থাকলে আমরা সবসময় মূলধনটাকে 100 ধরে নেব। কেন 100 ধরে নেব? এই আর% সুদ, এই কথাটার অর্থ কী তাহলে আমাদেরকে জানতে হবে। এবার এগুলো আমরা মুছে দিচ্ছি। আর% কথার অর্থ কী? আর% কথার অর্থ বুঝতে গেলে আমাদেরকে আগে পার্সেন্ট কথার অর্থ বুঝতে হবে। এটাকে বলি আমরা পারসেন্ট। পার মানে প্রতি, আর সেন্ট মানে 100। পার্সেন্ট কথার অর্থ হলো প্রতি 100তে কত, বা প্রতি 100তে কত, অর্থাৎ আর% সমান প্রতি 100
তে আর, এই R% কথার অর্থ হলো, R% কথার অর্থ প্রতি 100-তে আর। তাহলে এই R%-এর অর্থটা আমরা বুঝলাম। এবার যদি বলে 100 টাকায় সুদ হচ্ছে আর টাকা, সেটাকে আমরা বলবো R%। কিন্তু এখানে একটা টার্ম মিসিং, একটা কথা মিসিং আছে, সেটা টাইম। টাইমটা কি? যে 100 টাকায় যে 8 টাকা সুদ হচ্ছে, সেটা কি যে কোনো সময়ের জন্য? না, এটা সব সময়, সব ক্ষেত্রে 1 বছরের জন্য হতে হবে। 1 বছরের জন্য এটা হবে। তাহলে পুরো কথাটা এইবার হবে যে 100 টাকায় 1 বছরের সুদ আর টাকা হলে সুদের হারকে আমরা বলবো R%। অর্থাৎ R% কথার সম্পূর্ণ অর্থ হলো প্রতি 100 টাকায় 1 বছরে সুদ আর টাকা। বোঝা গেল? R% সুদ, এই কথাটার অর্থ হলো প্রতি 100 টাকায়, প্রতি 100 টাকা 1 বছর সুদ 8 টাকা। ওকে। এবার যদি কোনো মূলধনের পরিমাণ যেটা পি হয়, প্রিন্সিপাল, তাহলে তার ক্ষেত্রে কত হবে? তাহলে 100 টাকায় 1 বছরে সুদ হচ্ছে 8 টাকা, তাহলে পি টাকায় 1 বছরে সুদ হবে কত? আর তার নিচে 100, আর পি টাকায় গুণ পি, এত টাকা। 100 টাকায় 1 বছরে হয় 8 টাকা, তাহলে 1 টাকায় 1 বছরে হবে R/100, আর পি টাকায় হবে ইন্টু পি, এইটা হবে। এইবার যদি মূলধন ছিল পি পরিমাণ, যদি টাইম বলে দেওয়া হয় টি সময়ের জন্য, যেটা আমরা 1 বছর বলছি, সেটা যদি টি সময়ের জন্য হয় বা টি বছরের জন্য হয়, পি টাকা আর টি বছর, তাহলে কি হবে? তাহলে পি টাকায় টি বছরের জন্য তখন কি হবে? আরও বেশি হবে, আর ইন্টু পি ইন্টু টি বাই 100 টাকা, এইটা হয়ে যাবে আমাদের সুদ। তাহলে R% থেকে আমরা প্রথমে বুঝলাম যে প্রতি 100 টাকায় হয়, 1 বছরে হয়, আর টাকা সুদ হয়। 100 টাকাতে 8 টাকা সুদ হয় 1 বছরে। পি টাকায় 1 বছরে হয় আর ইন্টু পি বাই 100, এবং পি টাকায় টি বছরে হবে আর ইন্টু পি ইন্টু টি বছর, যেহেতু 1 বছর থেকে টি বছর হয়ে গেছে, তাহলে টি গুণ হবে, এবং নিচে 100 ছিল, তাহলে এটাকে আমরা সহজে বলি পি আর টি বাই 100 এত টাকা সুদ, যেটা সিম্পল ইন্টারেস্ট বা SI, সেটার তাহলে সূত্র আমাদের বেরোলো পি আর টি বাই 100। তাহলে আমরা সরল সুদ কষার সূত্র পেয়ে গেলাম। সরল সুদ যেটা সিম্পল ইন্টারেস্ট, তার সূত্র হলো পি আর টি বাই 100। পি অর্থাৎ প্রিন্সিপাল, আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, টি ইজ ইকুয়াল টু টাইম। তাহলে মূলধন গুণ সুদের হার গুণ সময় বাই 100 বা ভাগ 100 করলে আমাদের সরল সুদটা চলে আসবে। এই সরল সুদ, মূলধন, সুদের হার, সময়, এদের মধ্যে যে কোনো 2টি বা 3টি টার্ম যদি দেওয়া থাকে, তাহলে বাকি 2টো বা একটা আমরা এখান থেকে এই সূত্র দিয়ে বের করতে পারবো। এই কনসেপ্ট থেকে আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করলেই আমরা বুঝতে পারবো, আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথম অঙ্কটা বলছে ফাইন্ড সিম্পল ইন্টারেস্ট অন ₹8,000 অ্যাট 6% পার অ্যানাম ইন 3 ইয়ার্স। তাহলে 8,000 টাকার 6% হারে 3 বছরের সুদ নির্ণয় করতে বলেছে, সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমরা কিভাবে করতে পারি? প্রথমত যদি আমরা ঐকিক নিয়মে করি, তাহলে 6% কথার অর্থ আমরা আগেই আলোচনা করেছি যে 6 টাকায় 1 বছরে সুদ হচ্ছে, 6 টাকায় নয়, 100 টাকায়, 100 টাকায় 1 বছরে সুদ হচ্ছে 6 টাকা।
এটাকেই আমরা 6% বলি। 6% কথার অর্থ পার্সেন্ট, অর্থাৎ প্রতি 100-তে, এবং 1 বছরে সুদ হচ্ছে 6 টাকা। কেন 1 বছরে হয়? কারণ পার অ্যানাম, অ্যানাম মানে বছর, সেই জন্যই এখানে 1 বছর এসছে। পার অ্যানাম মানে প্রতি 1 বছর, পার্সেন্ট মানে প্রতি 100, আর পার অ্যানাম মানে প্রতি বছর। এই প্রশ্নের মধ্যেই কথাগুলো ছিল, সেখান থেকেই কিন্তু এই 100 টাকা এবং 1 বছর কথাটা এসছে, যে পার্সেন্ট অর্থাৎ 100 টাকা, আর পার অ্যানাম মানে প্রতি বছর। তাহলে 100 টাকায় প্রতি বছরে 6 টাকা সুদ হচ্ছে। তাহলে 1 টাকায় 1 বছরে সুদ হবে 6/100 টাকা, এবং 8,000 টাকায় 1 বছরে সুদ হবে 6 × 8,000/100 টাকা। কিন্তু আমাদের 1 বছর বলেনি, আমাদের বলেছিল 3 বছর। তাহলে 8,000 টাকায় 3 বছরে সুদ হবে 6 × 8,000 × 3/100। এখান থেকে শূন্যগুলো কেটে যাবে। 3 × 6 = 18 × 8 = 80। তাহলে 8 × 18 হচ্ছে 144, তার পিঠে একটা শূন্য, এত টাকা আমাদের সুদ হয়ে যাবে। এটাকে আমরা আরও কীভাবে করতে পারি? আমরা যে সূত্রটা শিখেছিলাম সেটা হচ্ছে SI, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট = PR/T/100। এই সূত্রটা আমরা শিখেছিলাম, সিম্পল ইন্টারেস্টের সহজ সূত্র। তাহলে পি এর মান কত এখানে? 8,000, প্রিন্সিপাল যেটা 8,000। আর ফর রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত ছিল? 6 × T, মানে টাইম কত ছিল? 3 বছর, আর নিচে 100 দিয়ে ভাগ করলে আমাদের সিম্পল ইন্টারেস্ট আসবে। এখানেও সেই একই, 0 কেটে গেল, এগুলো গুণ করলে আসবে 1,400 টাকা, সরি 1,440 টাকা। এটা আমাদের উত্তর আসবে। ওকে, নেক্সট অঙ্ক। 5,000 টাকা অ্যামাউন্টস টু 5,700 টাকা ইন 1 ইয়ার সিম্পল ইন্টারেস্টে। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট ফর প্রিন্সিপাল 8,000 ইন 3 বছর। তাহলে 5,000 টাকা 1 বছরে হচ্ছে 5,700 টাকা, তাহলে 8,000 টাকা 3 বছরে কত হবে? ওই একই রেটে। তাহলে 5,000 টাকা 1 বছরে হচ্ছে 5,700 টাকা। তাহলে আমাদের 5,000 টাকায় 1 বছরের সুদ কত হচ্ছে? 5,700 টাকা যদি সুদ আসল হয়, অ্যামাউন্টস মানে আগেই বলে দিয়েছিলাম, অ্যামাউন্টস টু মানে সুদ আসল যেটা, তাহলে 5,700 টাকা সুদ আসল হলে, আসল তো ছিল 5,000, তাহলে সুদ হয়েছে কত? 700 টাকা। 5,000 টাকায় 1 বছরের সুদ হচ্ছে 700 টাকা, তাহলে 1 টাকায় 1 বছরের সুদ হবে কত? 700/5,000 টাকা। আর এখানে 8,000 টাকায় 3 বছরে বার করতে বলেছে, তাহলে 8,000 টাকা এবং 3 বছর যদি আমরা একেবারেই নিয়ে নিই, তাহলে এখানেই গুণ করে দিচ্ছি আমি। 700, এখানে 8,000 গুণ হবে, ইন্টু একটা 3 বছরের জন্য 3ও আসবে, তাহলে 0 0 0 0 0 0 কেটে গেল। 5 দিয়ে 700কে কাটলে হয় 140, 5 × 14 170 হয়, তো 140 হলো। এটাকে আমাদের গুণ করতে হবে, গুণ করলে হবে 3 × 14 = 42, 420, আর 8 আছে 0, 8 × 2 = 16, 6 হাতে 1, 4 × 8 = 32, আর 1 33, অর্থাৎ 3,360 টাকা আমাদের উত্তর আসবে। এবং যদি আমরা SI এর যে সূত্রটা সেটা দিয়ে যদি করতাম মৌখিক নিয়মে না করে, তাহলে সূত্রটা ছিল PR/T/100। এখানে কিন্তু পি দেওয়া আছে এবং অ্যামাউন্টও দেওয়া আছে, বছর দেওয়া আছে, ইন্টারেস্ট কিন্তু দেওয়া নেই। ইন্টারেস্ট আমাদের 8টা দেওয়া নেই, তাহলে আমরা 8টাকে আমাদের আগে বার করে নিতে হবে। SI কত আমরা কীভাবে বার করব? সিম্পল ইন্টারেস্ট, যে মূলধন 5,000 ছিল এবং সেটা মূলধনটা সুদে আসলে হয়েছে 5,700, অর্থাৎ সুদটা হচ্ছে 700 টাকা, তাহলে SI 700 টাকা। পি ফর প্রিন্সিপাল 5,000 টাকা, ইন্টু আর এর মান আমাদের দেওয়া নেই, সময়টা বলে দিয়েছে 1 বছর, প্রথম ক্ষেত্রে 1 বছরে হচ্ছে, সেজন্য আমাদের সময়টা 1 বছর, নিচে 100, 100 দুটো শূন্য কাটলো, 5,000 থেকে দুটো শূন্য কাটলো, ওপর নিচে কাটার পরে এখানে পাশাপাশি
এদিকে ওদিকে কাটা যায় উপরে উপরে, তাহলে এখান থেকেও দুটো শূন্য কাটবে, আর এখান থেকে একটা শূন্য কাটবে, এখান থেকেও একটা শূন্য কাটবে। 5 দিয়ে 70কে কাটলে 14, তাহলে 14 = R। তাহলে আমাদের রেট কিন্তু 14 বেরিয়েছে। নেক্সট ক্ষেত্রে যখন 8,000-এর 3 বছরে বের করব তখন আবার এসআইটা আমাদের বার করতে হবে, এসআইটা দেওয়া নেই। প্রিন্সিপাল 8,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 14 আমরা বার করেছি, ইন্টু সময় 3 বছর টি, নিচে 100, 0000 কেটে গেলে সেই একই আসছে। 3 14 42 গুণ 80, 80 ইন্টু 42, এটা করলে আসবে 3360। তাহলে উত্তর আমাদের কিন্তু আমরা যেভাবেই করি উত্তরটা কিন্তু একই আসবে। নেক্সট অঙ্ক চলে যাব আমরা। A certain sum of money becomes 3 times of itself in 40 years. Find the rate of interest. তাহলে রেট অফ ইন্টারেস্ট আমাদের বার করতে হবে। কিছু পরিমাণ টাকা যেটা 3 গুণ হয়ে যাচ্ছে কত বছরে? 40 বছরে। তাহলে যদি আমরা ধরে নেই মূলধন 100, 3 গুণ হচ্ছে মানে মূলধন কত হয়ে যাচ্ছে? 300 হয়ে যাচ্ছে। সময় কত লাগছে? 40 বছর। 40 বছর সময় ধরে এই 100 টাকা 300 টাকায় হয়ে যাচ্ছে। 3 গুণ হচ্ছে অর্থাৎ 100 টাকাটা 300 টাকা হয়ে যাচ্ছে। তাহলে সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে কিন্তু তাহলে 300 বিয়োগ 100, 100 টাকা হয়ে যাচ্ছে 300 টাকা, মানে 300 টাকাটা সুদ আসল। তাহলে সুদ হয়েছে কত? সুদ আসল বিয়োগ সুদ, সুদ আসল বিয়োগ আসল সমান হচ্ছে সুদ, সমান হচ্ছে 200 টাকা। তাহলে 200 টাকা সুদ হচ্ছে 100 টাকায় 40 বছরে। 100 টাকায় 40 বছরে সুদ হচ্ছে 200 টাকা। আর আমাদের বের করতে বলেছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্টটা কীভাবে আসে? 100 টাকায় 1 বছরে কত সেটা আমরা বার করি। তাহলে 100 টাকায় 40 বছরে হচ্ছে 200 টাকা, 100 টাকায় 1 বছরে হবে 200, কম হবে ভাগ 40, ভাগ করলে আসবে 5। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত আসলো? 5%। এটাই আমাদের রেট অফ ইন্টারেস্ট। যদি আমরা অন্যভাবে করতাম সেক্ষেত্রেও আমাদের মূলধন 100 থাকলে মূলধন 3 গুণ হয়ে যাবে অর্থাৎ 300 হবে, মানে সুদ হবে 200 টাকা। এবং এসআই এর যে নিয়ম সেই অনুযায়ী এটা আমাদের হতে হতো P/T/100। এসআই আমরা বার করেছি 200 টাকা, তাহলে 200, পি এর মান 100, আর আমাদের বার করতে হবে টাইম দেওয়া আছে 40, নিচে 100 ভাগ। 100 100 কাটা গেল, 0 0 4 দিয়ে 20 কাটলে 5, তাহলে আমাদের আর এর মান চলে আসলো 5। অর্থাৎ আমরা যেভাবেই অঙ্কটা করি না কেন উত্তর কিন্তু আমাদের সব ক্ষেত্রে একই আসবে। যার যেটা সুবিধা মনে হবে সেভাবেই করতে হবে, এবং প্রতিটা অঙ্কের ক্ষেত্রে কোশ্চেন দেখে সেইভাবে অ্যাপ্রোচ নিতে হবে যে কোনটা করলে তাড়াতাড়ি আসবে। নেক্সট কোশ্চেন, A certain sum of money becomes 27 times of itself in 13 years. Find the rate of interest. তাহলে এবার থেকে আমি যে কোনো একটা পদ্ধতিই করব, তোমাদেরকে দুটো পদ্ধতি বলে দিয়েছি। একটা টাকা 27 গুণ হয়ে যাচ্ছে, 27 টাইমস মানে কিন্তু এই টাইম মানে সময় নয়, 27 টাইমস মানে 27 গুণ হয়ে যাচ্ছে 13 বছরে। তাহলে আমরা ধরে নেব মূলধন ছিল 100 টাকা, 27 গুণ হয়ে যাচ্ছে মানে মূলধন হয়ে যাচ্ছে 2700 টাকা। তাহলে সুদ হচ্ছে 2700 বিয়োগ 100 অর্থাৎ 2600 টাকা সুদ হচ্ছে। তাহলে 100 টাকা থেকে 13 বছরে সুদ হচ্ছে 2600 টাকা, 100 টাকা থেকে 1 বছরে সুদ হচ্ছে 2600/13, ভাগ করলে আসবে 200। তাহলে এই যে 100 টাকায় 1 বছরের যেটা সুদ হয় সেটাকেই তো আমরা রেট অফ ইন্টারেস্ট বলি। তাহলে এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত হবে? 200%। ওকে, নেক্সট অঙ্ক, A certain sum of money becomes 5/4 times of itself in 5 years. Find the rate of interest. তাহলে এক্ষেত্রে মূলধন সব ক্ষেত্রে যেহেতু রেটের অঙ্ক আমরা সব কিছু 100 ধরে নেব। মূলধন 100,
এটা হয়ে যাচ্ছে 4-এর 5 গুণ, অর্থাৎ 100 গুণ 4-এর 5 নয় 5-এর 4 গুণ, মানে 125 হয়ে যাচ্ছে। তাহলে 100 টাকা থেকে হচ্ছে 125 টাকা। তাহলে সুদ হচ্ছে কত? সুদ হচ্ছে 25 টাকা। 25 টাকা সুদ হচ্ছে 100 টাকাতে। তাহলে কত বছরে? 5 বছরে। 100 টাকায় 5 বছরে সুদ হচ্ছে 25 টাকা। 100 টাকায় 1 বছরে সুদ হচ্ছে 25/5 = 5। তাহলে এই যে 100 টাকায় 1 বছরে সুদ হচ্ছে 5 টাকা, এটাকেই আমরা রেট অফ ইন্টারেস্ট বলি। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমাদের কত আসলো? 5%। এটাই আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, at what rate per annum will a sum of Rs 8,000 amount to 9,000 in 4 years? তাহলে কোন হারে একটা টাকা 8,000 টাকা সেটা 4 বছরে 9,000 টাকা হবে? তাহলে আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে 8,000, অ্যামাউন্ট দেওয়া আছে 9,000, টাইম দেওয়া আছে 4 ইয়ার্স। আমাদেরকে বার করতে হবে আর কত। ওকে, তাহলে পি যদি হয় 8,000, এ যদি হয় 9,000, তাহলে সিম্পল ইন্টারেস্টটা কত ছিল? 9,000 বিয়োগ 8,000 = 1,000। ওকে, তাহলে এই যে সিম্পল ইন্টারেস্ট যেটা 1,000, সেটা সমান সমান কি? পি আর টি বাই 100, বা পি এর মান 8,000, আর মান দেওয়া নেই, আমাদের বার করতে হবে। টি এর মান 4 বছর, নিচে 100 দিয়ে ভাগ। তাহলে 3টে শূন্য দিক থেকে কাটলো, 3টে শূন্য দিক থেকে কাটলো, 4 দিয়ে 100কে কাটলে হবে 25। 25টা এইদিকে চলে যাবে। 25 = আর ইন্টু 8, এখানে 8 থেকে গিয়েছিল, বা আর = 25/8। এই 25/8 এটাই আমাদের উত্তর। তাহলে আমাদের যেটা চেয়েছিল সেটা, আমাদের রেট চেয়েছিল, রেটটা কত আসলো আমাদের? 25/8%। এটাই আমাদের অ্যান্সার, 25/8%। কীভাবে করলাম তাহলে আরেকবার দেখে নেব। যে প্রিন্সিপাল দেওয়া ছিল 8,000, অ্যামাউন্ট হয়ে গেছে 9,000, অর্থাৎ সুদ হয়েছে কত? 1,000। 8,000 টাকা থেকে 9,000 হয়েছে, মানে 1,000 সুদ হয়েছে। 4 বছর সময় লেগেছে। তাহলে রেট কত? তাহলে 1,000 টাকা যে সুদ হচ্ছে সেটা PRT/100 এই সূত্র অনুযায়ী হচ্ছে, সেজন্য 1,000 = P/8,000, আর মানটা বের করতে হবে, এবং টাইম 4,000/100। এই সূত্র থেকে ক্যালকুলেট করলে আর এর মান এসছে আমাদের 25/8। এটা যদি আমরা ঐকিক নিয়মে করতাম তাহলেও আমাদের একই উত্তর আসতো। নেক্সট অঙ্কে চলে যাব। In what time does a sum of money becomes 4 times of itself at simple interest rate of 15% per annum? তাহলে কি কি দেওয়া আছে? অ্যামাউন্ট, সামটা দেওয়া নেই আমাদের, প্রিন্সিপাল আমরা ধরে নিচ্ছি, প্রিন্সিপাল 100 ধরলাম, টাইমটা 4 বছর, রেট অফ ইন্টারেস্ট 15%। ওকে, যেহেতু 15% আছে সেই জন্য আমরা অঙ্কের সুবিধার জন্য সবসময় 100 ধরি। তবে কিছু কিছু ক্ষেত্রে 100 ধরার দরকার হবে না, সেক্ষেত্রে নর্মাল 1, 2 এরকম সংখ্যা ধরেও করা যাবে। এই অঙ্কটার ক্ষেত্রে বলছে 4 গুণ হচ্ছে অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট হবে এর 4 গুণ, অর্থাৎ 400 টাকা। প্রিন্সিপাল 100 ছিল, অ্যামাউন্ট তার 4 গুণ হয়ে গেছে, তাহলে 400 টাকা হয়ে যাবে। তাহলে সুদ হয়েছে কত? সুদ হয়েছে এখানে 300 টাকা। এবার আমাদের সুদের হারটা বলে দিয়েছিল 15%, যেটা আমরা এতক্ষণ বের করেছি, কিন্তু এখানে কিন্তু সুদের হার 15% বলে দিয়েছে। তাহলে 15% হচ্ছে 100 টাকায় 1 বছরে সুদ 15 টাকা, এটা হওয়া উচিত ছিল, কিন্তু সুদ হয়েছে কত আমাদের? 100 টাকাতে সুদ হয়েছে 300 টাকা। তাহলে এই যে 15 টাকা সুদ হওয়ার জন্য আমাদের টাকার পরিমাণ তো 100 থাকবেই। তাহলে 15 টাকা সুদ হচ্ছে 15 টাকা সুদ হতে সময় লাগছে 1 বছর। তাহলে
15 টাকা সুদ হতে সময় লাগছে 1 বছর। 300 টাকা সুদ হতে সময় লাগবে কত? 300/15 বছর সমান সমান 20 বছর। বা যদি আমরা PRT এই নিয়মে করতাম তাহলে সেক্ষেত্রে আমাদের সুদ হয়েছে যেটা 4 গুণ হওয়ার পরে 400 টাকা হয়েছে, অর্থাৎ সুদ হয়েছিল 300 টাকা। এই 300 টাকা সমান হচ্ছে প্রিন্সিপাল ইন্টু রেট, যেটা 15 বলে দিয়েছে। টাইমটা বার করতে হবে, নিচে 100 100 কেটে গেল, 15 দিয়ে 300 কাটলে 20, টাইম 20। তোমরা দেখতে পাচ্ছ যেটা সুবিধা সেটা করবে। এক্ষেত্রেও তাহলে টাইম আসছে কিন্তু 20 বছর। নেক্সট অঙ্ক, ইন হোয়াট টাইম ডাজ এ সাম অফ মানি বিকামস 2.6 টাইমস of itself at simple interest rate of 16% per annum। তাহলে এক্ষেত্রে আমার সময়টাই চেয়েছে। মূলধন যদি 100 হয়, 100 ধরে নিই আমরা, তাহলে 2.6 টাইমস হচ্ছে মানে 100 2.6 গুণ হলে কত হবে? 260 হবে। তাহলে এক্ষেত্রে সুদ কত হচ্ছে? 160। 100 টাকায় 160 টাকা সুদ হলে তবেই তো সুদ আসলে 260 টাকা হবে। 100 টাকা ছিল আসল, 160 টাকা হয়েছে সুদ, এবং সুদ আসল হচ্ছে তখন এই দুটোর যোগ, অর্থাৎ 260 টাকা। তাহলে বলছে যে এটার জন্য যদি রেট অফ ইন্টারেস্ট 16 হয় তাহলে সময় কত লেগেছে? রেট অফ ইন্টারেস্ট 16, অর্থাৎ 100 টাকায় 1 বছরে সুদ হবে 16 টাকা। তাহলে 100 টাকাতে 16 টাকা সুদ হতে সময় লাগছে 1 বছর। এটাকে আমরা যদি ঘুরিয়েও লিখি, 100 টাকাতে 16 টাকা সুদ হতে সময় লাগছে 1 বছর। 100 টাকাতে 16 টাকা সুদ হতে 1 বছর সময় লাগছে। তাহলে 100 টাকাতে 160 টাকা সুদ হতে কত সময় লাগবে? অবশ্যই 10 বছর, কারণ এটা 10 গুণ হয়ে গেছে, তাহলে এটাও 10 গুণ হবে। এটা 100 লিখে ফেলেছি, এটা 10 হবে, 10 বছর। ওকে, সুদের পরিমাণটা যেহেতু 10 গুণ হয়ে যাচ্ছে তাহলে সময়টাও 10 গুণ লাগবে। তাহলে 100 টাকায় 160 টাকা সুদ হতে 10 বছর সময় লাগবে। আমাদের উত্তর হয়ে যাবে 10 বছর। নেক্সট অঙ্ক, a sum of money becomes 3 times of itself in 5 years on simple interest at a certain rate. In what time it will become 9 times of itself at the same rate of interest? তাহলে একটা টাকা 5 বছরে 3 গুণ হচ্ছে, এবং আমাদের জানতে চাইছে একটা নির্দিষ্ট রেটে, আমাদের জানতে চাইছে যে 9 গুণ হতে কত সময় লাগবে, কোন সময়ে তারা টাকাটা 9 গুণ হবে। তাহলে যদি আমরা টাকার পরিমাণ ধরে নিই 100, টাকাটা 3 গুণ হচ্ছে মানে 300 হচ্ছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে টাকাটা 100 এবং 9 গুণ হবে মানে 900 হবে। তাহলে প্রথম ক্ষেত্রে 100 টাকা ছিল, সুদে আসলে 300 টাকা হয়েছে, তাহলে সুদ হয়েছে কত? 200 টাকা, 200 টাকা সুদ হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে 100 টাকা ছিল মূলধন, 900 টাকা সুদ আসল হয়েছে। 9 গুণ হলে 9 গুণ হওয়ার মানে কি? 900 টাকা হয়েছে। তাহলে 900 টাকা 9 গুণ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই 800 টাকা সুদ হয়েছিল। 100 টাকা থেকে 800 টাকা সুদ হয়ে 900 টাকা হয়েছে। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে এই 200 টাকা, দুটো ক্ষেত্রেই কিন্তু একই রেটটা একই এবং ক্যাপিটালটাও একই হবে। তো 100 টাকাতে যদি 200 টাকা সুদ হতে 5 বছর লাগে, 100 টাকা থেকে 200 টাকা সুদ হয় 5 বছরে, তাহলে 100 টাকাতে 1 টাকা সুদ হবে 5/200 বছর, সময় কম লাগবে। আর 100 টাকাতেই 800 টাকা সুদ হতে কত সময় লাগবে? তাহলে 5 গুণ 800, এবার সময় বেশি লাগবে 800 টাকা, সেজন্যে 800 গুণ হলো নিচে 200, কেটে গেলে 4, উত্তর 20। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সময় লাগবে 20 বছর। 9 গুণ হতে ওই একই রেটে, যে রেটে 3 গুণ হয় 5 বছরে, সেই একই রেটে 9 গুণ হতে সময় লাগবে 20 বছর। নেক্সট অঙ্ক, ₹800 becomes ₹920 in 3 years at certain simple interest if the rate of interest is
increased by 4%, what amount will 800 become in 3 years? এটাকে অনেকভাবেই করা যায়, তোমাদেরকে সব রকম পদ্ধতিই আমি বলে দিচ্ছি। 800 টাকা সুদে আসলে হয়ে যাচ্ছে কত? বিকামস 920। তাহলে 800 টাকা সুদে আসলে হয়ে যাচ্ছে 920 টাকা 3 বছরে। তাহলে সুদ হচ্ছে কত এখানে? সুদ আসল যদি 920 হয় তাহলে সুদ অবশ্যই 120 হয়েছে, সেই জন্য টোটালটা 920 হয়েছে, এবং সময় লেগেছে কত? 3 বছর। 3 বছর সময় লেগেছে। তাহলে যদি আমরা সেই SIS সূত্র দিয়ে এখানটায় অ্যাপ্লাই করি, SI ইজ ইকুয়াল টু PRT/100, তাহলে SI আমাদের এসছে 120, P এর মান 800, আর দেওয়া নেই, বার করতে হবে। টাইম তো দেওয়া আছে 3, নিচে 100, শূন্যগুলো কেটে গেল। 8 দিয়ে 120 কাটলে 8, 15, 120, তাহলে 3 দিয়ে আবার 15 কাটবে 5, তাহলে আর এর মান কিন্তু আমাদের আসলো 5 বা 5% আমরা বলতে পারি। তাহলে আর এর মান আসলো 5%। প্রথম ক্ষেত্রে আর এর মান 5%, দ্বিতীয় ক্ষেত্রেও আর এর মান 5%, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে ইনক্রিজড হচ্ছে 4%। আচ্ছা, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 4%, তাহলে প্রথম ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট ছিল 5, দ্বিতীয় ক্ষেত্রে 4% বাড়ছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে? 5 ছিল প্লাস 4% হচ্ছে, মানে টোটাল রেট অফ ইন্টারেস্ট এখন কত? 9%। তাহলে 9% হারে 800 টাকাতে টাকাটা একই, সেই 800 টাকাতে 3 বছরে কত সুদ হবে? আচ্ছা, টাকাও একই, সময়ও একই, তাহলে তো আরও অনেক সোজাভাবে করা যেত। যদিও আমরা এই নিয়মটা করছি, এই নিয়মটাতেই আরেকবার ট্রাই করব যে SI সমান, তাহলে আমাদের বার করতে হবে টাকার পরিমাণটা 800, প্রিন্সিপাল 800, রেট অফ ইন্টারেস্ট ছিল 5, বলেছে 4% বেড়ে গেলে কত হবে, মানে টাকা সুদটা কত হবে? তাহলে 4% যদি সুদ বাড়ে, সুদ আগে 5% ছিল সুদ, এখন আরও 4% করে বেশি সুদ দিচ্ছে, মানে টোটাল 9% হারে সুদ দিচ্ছে। সুদের হার কিন্তু আর একই নেই, সুদের হার বেড়ে গিয়েছে, ইনক্রিজড, সুদের হার ইনক্রিজড হয়েছে এবং সুদের হার হয়েছে নতুন 9%। তাহলে এখন এখানে আর এর মান 9, যেটা প্রথম ক্ষেত্রে 800 থেকে 920 হয়েছিল, সেই ক্ষেত্রে সুদের হার ছিল আমাদের 5%, 3 বছরে, সেই জন্যে 120 টাকা সুদ হয়েছিল। কিন্তু এখন আমাদের সুদের হারটা 4% বেড়ে গিয়েছে এবং সুদের হার হয়েছে 9%, সেই জন্য আমরা আর এর মান নিয়েছি 9। টাইমটা একই, 3 বছর, নিচে 100, 0 0 কেটে গেল, এটা 24 গুণ 9 অর্থাৎ 216 আসবে। তাহলে আমাদের চেয়েছিল ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজ হোয়াট অ্যামাউন্ট উইল এত বিকাম, তাহলে আমাদের সরল সুদ পেয়ে গেছি আমরা। তাহলে আমাদের অ্যামাউন্ট চেয়েছে, তাহলে অ্যামাউন্টটা কত হবে? মূলধন ছিল 800 এবং সুদ হয়েছে 216, তাহলে অ্যামাউন্ট হবে 1016 টাকা। এটা আমাদের অ্যামাউন্ট হয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্রে। অ্যামাউন্ট বললে কিন্তু সবসময় কি মনে রাখতে হবে আমাদের? অ্যামাউন্ট মানে সুদ আসল, শুধু সুদ বা শুধু আসল নয়, অ্যামাউন্ট মানে কিন্তু সুদ আসল। তাহলে হোয়াট অ্যামাউন্ট উইল 800 বিকাম, মানে 800 টাকাটা কোন অ্যামাউন্টে পরিণত হবে, অর্থাৎ তার মধ্যে 800 টাকাও থাকবে যেটা আসল, তার সাথে সুদটাও যুক্ত হয়ে সেটা হবে আমাদের অ্যামাউন্ট। প্রিন্সিপাল বলে যে টাকাটার থেকে শুরু হয় সেটাকে বলে প্রিন্সিপাল বা মূলধন, এবং সেই প্রিন্সিপাল বা মূলধনের সাথে সুদ যুক্ত হলে যেটা হয় সেটাকে আমরা বাংলাতে বলি সুদ আসল, ইংরেজিতে বলে অ্যামাউন্ট। তাহলে আমাদের অ্যামাউন্ট চেয়েছিল, অ্যামাউন্ট বের করতে গেলে আসলের সাথে সুদটা যোগ করতে হবে, করলে সুদ আসল বা অ্যামাউন্ট আসবে 1016 টাকা। এটাকে আমরা আরও একভাবে করতে পারতাম, যখন আমাদের এখানে আরও একভাবে অঙ্কটা করা যায়, যে প্রথম ক্ষেত্রে 800 টাকা ছিল মূলধন, 800 টাকা মূলধনের উপরে সুদ আসল মিলে সব কিছু মিলে হচ্ছিল সুদ আসল 920 টাকা। এবং দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু আমাদের বলেছিল যে সেই মূলধনটা 800 টাকায়, যেটা প্রথম ক্ষেত্রে মূলধন ছিল 800 টাকা, দ্বিতীয় ক্ষেত্রেও মূলধন 800 টাকা। প্রথম ক্ষেত্রে সময় 3 বছর, দ্বিতীয় ক্ষেত্রেও সময় 3 বছর। তাহলে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে মূলধনটা, সময়টা কিন্তু একই, মূলধনটা সেই 800 টাকাই এবং সময় কিন্তু 3 বছর। তাহলে
এই যে 5% সুদের হার, এই 5% সুদের হার এটা তো অবশ্যই ছিল, সঙ্গে আরও 4% করে সুদ বেশি দিচ্ছিল। এই 4% সুদ এটা তো এই 800 টাকার উপরেই দেবে। তাহলে আমরা যদি এই 800 টাকার উপরে 4% হারে কত সুদ হয় সেটা যদি বার করে নিই, তাহলেই এই 5% হারে যে সুদটা হচ্ছিল 120 টাকা, এটা আমরা সহজেই এখান থেকে বার করতে পারছিলাম যে 800 টাকা মূলধন, 920 টাকা সুদ আসল, তাহলে সুদ 120 টাকা। তাহলে এই যে 120 টাকা সুদ তো ছিলই, তার সাথে 4% করে বেড়ে গেলে মানে 4% হারে যে সুদটা হবার সেইটা নতুন করে অ্যাড হবে। এবং যেহেতু এটা সরল সুদ, এখানে সিম্পলি এই মূলধন 800 টাকা এর উপরে 4% হারে সুদ বাড়িয়ে দিলেই আমাদের বাড়তি সুদটা পেয়ে যেতাম। তাহলে এখানে 120 টাকা সুদ তো হচ্ছিলই, যেটার রেট আমরা বার করেছিলাম 5%, রেটটা আমরা বের করেছিলাম, এটা দেওয়া ছিল না। এবং যদি 4% করে বাড়ে, তাহলে এই 4% বাড়লে 4%-এর হারে শুধু 4%-এর হিসেবে কতটা সুদ হতো? 4%-এর হিসেবে 800 টাকায় সুদ হতো কত? এই পি ইন্টু আর মানে 4 ইন্টু টাইম 3 বছর বাই 100 সুদ হতো 3 4 12, 8 12 96 টাকা। তাহলে এই যে 4% হারে যেটা বাড়ছে, বাড়তি সুদ হতো কিন্তু 96 টাকা। আর 120 টাকা সুদ তো আমাদের এমনিতে ছিল, এইটা 5% হারের জন্যে 120 টাকা সুদ হতো। আর যে 4% করে বাড়িয়ে দিচ্ছিল, সেই 4%-এর জন্য আরও 96 টাকা সুদ হতো। তাহলে এই 4% প্লাস 5% টোটাল 9%-এর জন্যে সুদটাও কিন্তু এই টোটাল 216 টাকা। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের সেই 216 টাকা উত্তর আসলো। প্রথম ক্ষেত্রেও ছিল এখানে 216 টাকা, আমাদের দ্বিতীয় ক্ষেত্রেও 216 টাকা আসলো। আরও একবার বলে দিচ্ছি কীভাবে আসলো। 800 টাকাতে 920 টাকা হচ্ছে সুদ আসল, তাহলে সুদ হচ্ছে 120 টাকা। এটার রেটটা আমরা বার করেছি 5%। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এই 5% এগুলো কিচ্ছু লাগবে না, আমাদের শুধু এইটুকুই লাগবে 120 টাকা। 4% হারে বাড়ছে এটা আমাদের বলে দিয়েছে, তাহলে 4% হারেই যে সুদটা হতো, শুধু যদি 5% কিছু আমরা জানতাম না, তাহলে 800 টাকাতে এমনি 4% হারে কত সুদ হয়? 800 টাকাতে 4% হারে সুদ হয় 96 টাকা। পি 800 টাকা আর 4% টাইম 3 বছর, PRT/100 এই সূত্র অনুযায়ী 800 টাকায় 4% হারে, জাস্ট 4% হারে সুদ হতো 96 টাকা। এই 4% হারে 96 টাকা সুদ হতো। এবং 5% হারে 120 টাকা সুদ, এটাও তো হচ্ছিলই অবশ্যই, তার সাথে 4% বাড়ছে, তাহলে এই 120 টাকা সুদ তার সাথে আরও 96 টাকা সুদ বাড়বে, টোটাল সুদ হবে 216 টাকা। তাহলে মূলধন ছিল 800 টাকা, সুদ হচ্ছে 216 টাকা, তাহলে আমাদের সুদ আসল হবে 1016 টাকা। এক্ষেত্রেও তাহলে সুদ আসল কত আসলো? 1016 টাকা অ্যামাউন্ট, বা সুদ আসল 1016 টাকা। তাহলে যেভাবেই করি না কেন আমাদের উত্তরটা কিন্তু একই আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের আর কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক করানোর দরকার আছে।